সারা কলকাতা যত পুজো সমস্ত গন্ধ যেন আমার সারা শরীরে। পুজো যদি আপনাকে না করতে দেওয়া হয় তাহলে আপনার কি পরিস্থিতি হবে? আমার তো শরীর খারাপ হয়ে যায়। এও এও মাস গেলে আমরা বছরে এর থেকে 600 টাকা নিই। অমাবস্যা, পূর্ণিমা এগুলো কি পারচেস করা যায়? মহল্লার 7 দিন বাদে তো পুজো। তা মহল্লায় 15 দিন আগে এই মহল্লায় কেন? তার আগে ঠাকুরকে দেখতে। ঠাকুর এসে গেছে 25 পল্লীতে। ভোর 3টের সময় হঠাৎ করে দেখা গেল মায়ের মুন্ডু কাটা পড়ে আছে। কেন? সামনেই বাজার, দুটো ঠেলা নিয়ে আসা হলো, সেখানে ডেচি করে সমস্ত ভোগ রেডি করে পাড়ায় পাড়ায় দেওয়া হচ্ছে। আচ্ছা, ওই ঠাকুরটা যেটা বানাতো সেই ঠাকুরকে পুজো করা হতো না নিচে একটা ছোট ঠাকুর থাকতো? আমাদের একটাই ঠাকুর, যে বহুদূর সুতার, তখন হয়তো লক্ষ্যেও যেতে পারেননি। 6-তে উনি করেছিলেন সূর্য, তখন কিন্তু ভবদূর সুতার করে ওঠে। আচ্ছা, আমরা মা দুর্গার যে রং, সেই রংটাকে আমরা অনেক সময় ঠিক ফলো করি না। কৃত্রিম উপায়ে নানা রকম কালার দিয়ে, তারপরে আলোর ঝলকানি দিয়ে মাকে বড় বিরক্ত করছি। তা ভমলুদার পেছন পেছন ঘুরতাম ওই ভলেন্টিয়ার একটা ব্যাচ নেবার জন্য। ওই ব্যাচটা পাবো, তাতে করে কি লাভ হবে? ওই যে ভলেন্টিয়ারই করবো, আর এই ভাঙা বিস্কুট আর লুচি আর আলুর দম খাবো। কালো বোর্ডের ওপরে সাদা দিয়ে লেখা, আচ্ছা, মসুর ডাল এত, চিনি এত। সেই আর্ট কলেজের ছেলেরা দোকানে এসে বলতো, আপনার বোর্ডটা লিখে দেবো। সেই দারিদ্রতাকে ঘোচাতে পেরেছে এই থিম, এই দুর্গাপুজো। যদি পলিটিক্যাল কোনো পিলার থাকে, অনেক সময় অনেক এতে যদি দুটো পিলার চলে যায়, পুজোটা ঝট করে হয়ে যাবে। কার মুখ আপনার সব থেকে বেশি ভালো লাগে? যামিনী পাল। পুজোতে টিকিট দিয়েও পুজো দেখা হয়, শ্রেণী বিভাগ হয়ে যাচ্ছে। শ্রেণী বিভাগ, ঠিক ধরতে পেরেছি। আমিও জালাপ্রথম নাম শুনেছিলেন আগে আগে, মানে না 50 বছর আগে? না। 30 বছর আগে? না। 20 বছর আগে? না। 10 বছর আগে? না। আলোচনা করছি কলকাতা সব থেকে বড় পুজো পাগলদের নিয়ে। এবার যখন পুজো পাগলদের নিয়ে আলোচনা চলছে, তখন একজন ব্যক্তির নাম না আনলেই নয়। তিনি খিদিরপুর 25 পল্লীর কালী সাহা। এবার কালী সাহা এখন তার বয়স ছেড়ে দিন, যখন শুরু করেছিলেন 20 বছর বয়স থেকে, 20 বছর বয়স থেকে সেই যে এলাকা, পুজোটা বলতে গেলে বুকে আগলে করে এখনো পর্যন্ত। তার বাড়ি এখন ম্যান্টনের কাছে। খিদিরপুর রেগুলার যাতায়াত করে কি হবে, কি থিম হবে, পুজোর সঙ্গে যেভাবে যুক্ত থাকেন, আমরা এখানে এসে বুঝতে পারলাম ওনার থেকে বড় পুজো পাগল কেউ হতেই পারে না। আপনাকে অনেক অনেক স্বাগত কালীবাবু। একটু বোঝাবেন আমাকে যে সেই সময় যখন আপনি পুজো শুরু করেছিলেন, তখনকার পুজোর পরিস্থিতি খিদিরপুর 25 পল্লীর সঙ্গে, কিভাবে পুজোটাকে আপনি যুক্ত হলেন আর শুরু করলেন কিভাবে? পুজোটা শুরু করেছিলেন আমার বাবা কাকা, এরা করেছিলেন। তো ওই এটা হচ্ছে ব্যবসায়ী এরিয়া, ঠিক। দত্তবাড়ি, মল্লিক বাড়ি, পাল বাড়ি, এই যে নিয়ে একটা পুজোটা শুরু হয়েছিল, এদের নিয়ে পুজোটা হচ্ছে। সকলেই ব্যবসায়ী। আমাদের এটা বনেদি পুজো বলতে যা হয়, এটার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পুজোর জুলুম, চাঁদার জুলুম, এটা আমাদের এখনকার যে মানে উত্তরসূরি যারা, তারাও জানেন। আমরা সেভাবে পুজোটা শিক্ষা পেয়েছি। আচ্ছা আচ্ছা, শিক্ষা দিয়েছেন, আমরা এখন ছেলেদের শিক্ষা দিচ্ছি, তারা পুজো করছে। কিন্তু এমনই জিনিস, এমনই নেশা, যে পুজো শুধু এই 25 পল্লী পুজো, এটা আমার,
আমি মনে করি না। সারা কলকাতা যত পুজো সমস্ত গন্ধ যেন আমার সারা শরীরে। এতটা ভালোবাসেন? এই প্রসঙ্গে একটা কথা বলা উচিত, হ্যাঁ, পুজো এসে গেল এটা কখন বুঝি, কাশফুলের যখন কুড়িটা ফোটে সেটা তখনই বোঝা যায়। দেবদূত ঘোষ ঠাকুরের লেখা যেই পড়তে আরম্ভ করি তখনই মনে হয় কাশফুলে বোধহয় কুড়ি ফুটেছে, ঠিক। এর পরে কাশফুল আসবে, শিউলি ফুল ফুটবে, মায়ের আগমন, আর আমরা সব হারিয়ে যাব। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমার শিক্ষা দীক্ষা যা, তাতে করে মহালয়া কোনোদিন মৃত্যু নেই, মানে ঠিক। মহালয়া থেকে যাবে। এখনো মহালয়া দেখা হয় আপনার? দেখা হয় মানে শোনা হয় শোনা হয় কেন? টিভি চালিয়ে। টিভিতে? এখন তো হাত বাড়ালেই, যেমন হাত বাড়ালেই বন্ধু, এখন হাত বাড়ালেই তো মোবাইল, ঠিক ঠিক। টিপে দিলেই তো মহালয়া। ওই মহালয়ার দিনই সকালে উঠে আপনি ওটা দেখেন? মহালয়া এলেই না বোঝানো যাবে না। ঠিক এর মধ্যে একটা মজার ঘটনা আছে, সেটা আমার নাতির সামনেই বলছি। ঠিক। অত ভোরবেলা উঠে হঠাৎ করে চলে গেলাম বাড়ি থেকে, বাবা অ্যালাউ করতেন না, গেট বন্ধ, হ্যাঁ, কিন্তু যেতে হবে, বন্ধুরা ডাকছে। তখন তো মোবাইল ছিল না, কালি কালি করে ডাকছে, হুম। তার মানে ঠাকুর এসে গেছে। সবসময় তো ঠাকুর এখানে হতো না, ঠাকুর অনেক সময় এসে এখানে ফিনিশিং। ফিনিশিং হতো, হ্যাঁ। দোতলা জানলা থেকে জামাটা ফেলে দিতাম, আর খালি গায়ে বাড়ি থেকে বেরোতেন, খালি গায়ে যাতে বাড়ি যাতে থেকে। বুঝতে না পারে। তারপরে বাবার দোকানে চলে যেতেন রেগে মেগে, পরে তো ঘা দিত, প্রচন্ড মারত। আমি তো মারি না তোমার। তো যাই হোক, এইসব স্মৃতি যতদিন আছি পুজোর সঙ্গেই মেতে আছি। হুম। কলকাতা শহরের প্রত্যেক পুজোর কমিটির কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা সুস্থ থাকুন, ভালো পুজো করুন, পুজোর মতন পুজো করুন, পুজোর মধ্যেই থাকুন। আচ্ছা, আমাকে একটু বোঝান যে ভালো পুজো করুন, পুজোর মতো পুজো করুন মানেটা কি? ভালো পুজো করুন মানে কি, পুজোর যে কি বলবো, পুজোর যে করতে গেলে যেসব জিনিস চাই, ঢাক চাই, পুজো অঞ্জলির জন্য ফুল, পুজোর যে বেলপাতা, পরিবেশ, পরিবেশ, সেগুলোকে যেন আমরা ভুলে না যাই। এই এই এইগুলো যদি আমরা সমস্ত ভালো ভালো করে আমরা লক্ষ্য করি, ভাবে এইভাবে মেনে পুজো করি, ঠিক তিথি অনুযায়ী, ঠিক সন্ধি পুজো, ঠিক। সবকিছু যদি মেনে পুজো করি, এইটাকেই বলবো আমি ভালো পুজো, আচ্ছা এইটাকেই আচ্ছা, বলবো ভালো পুজো। বুঝতে পেরেছি। ওই কর্পোরেট হাউসের প্রচুর স্পন্সরশিপ দিয়ে বিরাট আলোড়ন সৃষ্টি করে পুজোর ঐতিহ্যটা, হয়তো আড়ম্বরটা থাকে, কিন্তু যেন কোথায় যেন একটু ভাটা পড়ে যায়, ঠিক টাইমে অঞ্জলি দেওয়া হয় না, এটা যেন না হয়। মানে যদি ধরুন কর্পোরেট যদি না নিয়ে আসা হয়, এটা আমি আপনাকে, আপনি তো পুজো একজন সংগঠক, নিশ্চয়ই বলার চেষ্টা করছি, যদি কর্পোরেট না নিয়ে আসা হয় তাহলে পুজোর আড়ম্বর যেটা রয়েছে তার জন্য যে বড় শিল্পী সেগুলোকে বুকিং করা যায় না, কারণ তাদের তো খরচ অনেক বেশি, প্লাস আনুষঙ্গিক অনেক জিনিস আছে। সেই ক্ষেত্রে খিদির পল্লীকে আপনি কিভাবে ম্যানেজ করতেন? আমরা যেসব শিল্পীদের আমাদের আনা হতো, তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা যে থিম দিত, আমরা পূর্ণ স্বাধীনতা তাদের দিয়ে দিতাম, ওনারা যেটা করবেন সেইভাবে এগোতেন, আমরা তাদের সহযোগিতা করতাম, অর্থ পার্ট বাই পার্ট দিতাম। এবার পুজোর শেষ বা পুজোর আগে তাদের কমপ্লিট হয়ে যেত তাদের যে, এবং তাদেরকে বলতাম আমাদের কিন্তু বাইরের কোনো অর্থ আমাদের আসে না। আচ্ছা, এটা প্রথমে বলে দিতেন? একদম ঠিক। একদম ক্লিয়ার। কোথা থেকে আসে তাহলে? আমরা নিজে প্রায় 350 মেম্বার আছি, এও মেম্বার,
এও মন্দ না। এও মাস গেলে আমরা বছরে এর থেকে 600 টাকা নিই। আচ্ছা, আমি এটা এক্সাম্পল দিয়ে দিলাম যেহেতু নাতি আছে বলে। আমি 1200 দিই আপনি 1200 ইয়ারলি। বুঝেছি বুঝেছি বুঝেছি। আমার ছেলে 2400, অর্থাৎ তার ইনকামটা বেশি। ঠিক। আমি এখন রিটায়ার হয়ে গেছি, ছেলের আর ও সঙ্গে একদম বাচ্চা। বাচ্চা। এবার ওর বাবা আমি মিলে ওর মাসে ইয়ারলি 600 টাকাটা দিয়ে দিই, ও মেম্বার। ঠিক। এই যে ওর শুরুটা দেখে নিচ্ছে, ইনভলভমেন্ট। যে ওখানে গেলে ওয়েলকাম করা, তাদেরকে বসানো, ও প্রসাদ বিতরণ করছে, শিখো। ঠিক। আরেকটা কথা যেটা আপনি জানতে চাইছেন সেটা আপনাকে খোলাখুলি বলি। পুজো, এই যে বড় বড় থিম, বড় বড় পুজো, লক্ষ টাকা নয়, কোটিতেও পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, 2 কোটিও নয়, আরো বেশি। আরো বেশি। তাদের উপরে আমার শুভেচ্ছা রইল। আপনি 5 কোটি নিয়ে পুজো করুন, পুজোটা ভালো করুন, আড়ম্বর করুন, কিন্তু মায়ের যে বন্দনা, সেটা বন্ধনের ঘাটতি হচ্ছে, বন্ধনের ঘাটতি আছে, তাই তো? দেখুন, চন্দ্র, সূর্য, অমাবস্যা, পূর্ণিমা, ঠিক। এগুলো কি পারচেস করা যায়? এগুলো তো রীতি অনুযায়ী, তিথি অনুযায়ী তো চলে আসছে। মহালয়ার 7 দিন বাদে তো পুজো। হ্যাঁ হ্যাঁ, তা মহালয়ার 15 দিন আগে এই মহালয়া কেন? তার আগে ঠাকুরকে দেখতে যাবে, তখন তো মা আসেন না। আচ্ছা। আমি আমার মাকে যদি, আমার মায়ের যে রূপ, সেই রূপটা যদি ওই মায়ের উপরে আমি দেখতে পাই, আমি বারবার ওইখানে যে মাকে দেখে আসবো। ঠিক ঠিক, কাউকে ছোট করে বলছি না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। পুজোটা কর্পোরেট হাউস করুক, বড় পুজো হোক, কোটি কোটি টাকা পৌঁছক, আমি সেদিকেও যাব না। তবে হ্যাঁ, একদিকে ভালো কি, আমি কেননা আর্ট কলেজে আমি নিজে কোনোদিন পড়িনি, কিন্তু আর্ট কলেজে যে প্রিন্সিপাল হরিলাল সাউ বেচু চ্যাটার্জি স্ট্রিটে থাকতেন, হ্যাঁ হ্যাঁ, তার কাছে আমি তালিম নিতাম, আচ্ছা। তার কাছে আমি শিখেছি যা কিছু। ঠিক। আপনার কাছে কোন কোন শিল্পীরা কাজ করেছেন? পার্থ দাশগুপ্ত, হুম। সনাতন দিনদার, প্রশান্ত পাল, ভবতোষ সুতার, মলয় সুতার, অমর সরকার, সবাই সবাই? রিন্টু দাস। সবচেয়ে বড় কথা কি, এরা পুজোর সঙ্গে এখনো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফোন করে, কালিদা পুজোটা আমরা দেখতে যাব, কিন্তু এটা আমি মনে করি এটা উপরি পাওনা। ঠিক ঠিক। ভুলে যায়নি যে ভবতোষ সুতার তখন হয়তো লক্ষ্যেও যেতে পারেনি। যাই হোক, যে অ্যামাউন্টে উনি পুজোটা করে গেছেন 2006 এবং 7, ঠিক। 6-তে উনি করেছিলেন সূর্য। আচ্ছা, কত অ্যামাউন্টে করেছিলেন? 15 15 কি? লাখ। 15 লাখে আপনার পুজোটা Complete. করেছিলেন? Complete. পুরো কমপ্লিট? ঠাকুর, হ্যাঁ, ঠিক, ঠিক ভেতরের লাইট। ঠিক। এবার আলাদা হচ্ছে আপনার পুজোর সরঞ্জামে লাইটিং, ওগুলো তো কমিটি। 2006 এবং 7 ভবতোষ সুতার করেছে, হ্যাঁ, তখন কিন্তু ভবতোষ সুতার গড়ে ওঠেনি। আচ্ছা। রিন্টু অনেক পরে। ঠিক। ন্যাচারালি কি হচ্ছে, যত দিন যাচ্ছে সমস্ত জিনিসের যখন দিন দিন দাম বাড়ছে, তাদেরও তো অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, তাদের স্টাফ হ্যাঁ, বেড়ে যাচ্ছে, তাদেরও ফ্যামিলি। জিনিসপত্রের দাম আছে, এখন টিম আলাদা বড়। সেই জন্য আমাদের একটাই প্লাস পয়েন্ট, যে আমরা আমাদের মতন চাঁদা তুলে, এই যে বললাম 350 থেকে 400 আমাদের সদস্য, হুম। তারা যে চাঁদাটা দেয় তার থেকে ভালো রকম টাকা আমরা ইয়ারলি কালেকশন করি। হুম। শুধু তাই না, ইয়ারলি নয়, ধরুন কেউ মাসে দেয়, কেউ অনলাইনে দিচ্ছে এখন।
ঠিক, ধরুন ঠিক, 6 মাসের বাকি নিজেরাই দিয়ে দিল। ঠিক। এবার আর ওই যে বললাম তার আগে, যে পুজোয় চাঁদা তোলা, যে বাড়ি বাড়ি যে চাঁদা তোলা, কোনোদিন যদি কারোর বাড়িতে না যাই সেদিন, পরের দিন প্যান্ডেলে এসে বলল, কাল তো বাবা তোমরা যাওনি, এই না আমার চাঁদা। বুঝতে পেরেছি, এরকম ভালোবাসা আপনাদের ছিল। আপনি যেহেতু খিদিরপুর এলাকায় বললেন, আমাকে একটু সেই সময়কার যতটা আপনার মনে আছে, যতটা পিছিয়ে যাওয়া যায়, একটু পুজোর পরিস্থিতিটা কেমন ছিল, দুর্গা পুজো ওভারঅল কলকাতায় কেমন ছিল, কোন পুজো আপনি দেখতে যেতেন খুব মনে টানতো, একটু যদি আমাদেরকে শেয়ার করেন। খিদিরপুরে যখন আমাদের পুজো শুরু করি, আমরা খিদিরপুর থেকে ঠাকুর ঠাকুর দেখতে যেতাম সঙ্গশ্রী উজ্জ্বলা সিনেমার সামনে। আচ্ছা, আচ্ছা। ওইটা খুব আকর্ষণ ছিল। মোহাম্মদ আলী পার্ক, আকর্ষণ ছিল। ফায়ার ব্রিগেডে মনে আছে কিনা জানি না, ফায়ার ব্রিগেডে 1 বছরই পুজো করেছিল রমেশ পালকে দিয়ে। আচ্ছা। এত ভিড় হয়েছিল, পরের বছর সেই পুজোই বন্ধ করে দিতে হয়েছে। ঠাকুর এসে গেছে 25 পল্লীতে, ভোর 3টের সময় হঠাৎ করে দেখা গেল মায়ের মুন্ডু কাটা পড়ে আছে। কেন? তখন যদি এই প্রচারের যুগ হতো, একটা অন্য ধরনের ঘটনা ঘটতে পারত। কিন্তু আমাদের যারা পুজো করাটা হাতে শিখিয়েছিল, যেসব পূর্বপুরুষরা, আমার কাকা বাবা যারা, তারা বলছেন এটা যে করেছে করেছে, ওটার জন্য সময় নষ্ট করার দরকার যাবে নেই, না। এক্ষুনি ট্যাক্সি নাও, কুমোরটুলি যাও, আচ্ছা। কুমোরটুলির শিল্পীকে নিয়ে এসো, তৈরি হওয়া নিয়ে এসে উনি লাগিয়ে দেবেন। তারপরে মনোভাবটা কি হলো, আজ যদি এই প্রচার যুগে একটা মিডিয়া জানতে পারত, কি ভয়ানক অবস্থা হতো। কিন্তু আমাদের সদস্যরা তা করতে দেননি। ঠিক, ঠিক। এটা কোন সালের ব্যাপার এটা? এটা 62-65 সাল। কি কারণ ছিল এগুলো? পরে জানা গেল, হ্যাঁ। পরের দিন আবার এসছিল, আবার অন্য ভাঙতে এসেছিল। ধরে বোঝা গেল পাগল। কোনো শাস্তি দিইনি। ঠিক, ঠিক, ঠিক। এখনকার যুগ হলে তার অন্যদিকে এটা অ্যাঙ্গেল নিত, তাই না? আর এই যে ইতিহাস সম্বন্ধে যেগুলো বয়স অনুযায়ী অনেকটা আবছা হয়ে যায়, তো এখন আমার নাতি যখন ছবিটা আঁকবে, হ্যাঁ, ছবিটা খুব ব্রাইট হবে। ঠিক। আমি যখন রাখতে যাব, হাতটা কাঁপবে, নামটা এটা। রংটা ঠিক মিলবে না। ঠিক তেমনি এখন আমাদের ভোগ বিতরণ হয়, আস্তে আস্তে হ্যাঁ, হ্যাঁ। পুজো বড় হচ্ছে, মানুষের রুচি পাল্টে যাচ্ছে। এমনও দিন গেছে যে আমাদের ভোগ ঠেলাগাড়ি করে, ঠেলাগাড়ি মানে অন্য সেন্স নেবেন না, হ্যাঁ, হ্যাঁ। তখন আমরা এত পাবো কোথায়, এত ট্যাক্সি ভাড়া পাবো কোথায়। সেটাই, সেটাই। ওই সামনেই বাজার, দুটো ঠেলা নিয়ে আসা হলো, সেখানে ডেচকি করে সমস্ত ভোগ রেডি করে পাড়ায় পাড়ায় দেওয়া হচ্ছে। ঘুরে ঘুরে, এটা ওপাড়া, এটা 74 পল্লী, এটা বিনাশ ক্লাব, এটা ব্যায়াম সমিতি, এটা কবি উত্তর, সব একটাই মুখ, সেটা দুর্গা মুখ। ঠিক। সব মুখকে ছাড়িয়ে একটাই মুখ, দুর্গা মুখ। সেটা হচ্ছে দুর্গা মুখ। আচ্ছা, দুর্গা মুখ যেটা বলছেন, প্রতিমা যেটা অনেকটা মা, সেটা আর্ট হতে পারে। আর্টের আপনি তো একজন আর্ট টিচারও, হ্যাঁ, তাই তো? ঠিক আছে। অবনী কলা কেন্দ্রের। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখন যে আমরা দুর্গাপুজো আর্ট দেখি, সেই মাকে নিয়ে, প্রতিমাকে নিয়ে আর্ট করা যায় আপনার চোখে কি? যে শিল্পী পুজোর মানে ঠাকুর গড়ে ওঠাচ্ছেন, গড়ে তুলছেন আর কি, সে তো তার একটা শিল্পী সত্তা নিয়ে তৈরি করছেন। ঠিক। তো এটা তো মা দুর্গা। ঠিক।
মা দুর্গা বলতেই আমরা মা দুর্গার যে রং, সেই রংটাকে আমরা অনেক সময় ঠিক ফলো করি না। কৃত্রিম উপায়ে নানা রকম কালার দিয়ে, তারপরে আলোর ঝলকানি দিয়ে মাকে বড় বিরক্ত করছি। বহু কালার দিয়ে, তারপরে আলোর ঝলকানি দিয়ে মাকে দর্শন করাবার জন্য আরো আকর্ষণ করে ঠিক দড়ি আটকে মাকে ঠিক বন্দনা করা যায় না। সন্ধি পুজো যদি রাত 3টে হয়, আমার পুজোয় সেইখানেই সার্থকতা পাবে। রাতে 1টা-1:30টার সময় ঢুলু ঢুলু ঘুমোচ্ছে, ঢুলু ঢুলু হয়ে ঘুমোতে যাচ্ছে, সে হচ্ছে একটা ব্রাহ্মণ, আমাদের দুজন যে পুরোহিত, সে কিন্তু দুর্গা মণ্ডপ ছেড়ে যায়নি, বাহ। ওইখানেই বসে আছে। এইটি হচ্ছে ভালো পুজোর লক্ষণ। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি কাউকে কম্পেয়ারে যাচ্ছি না, কোন রকম বিতর্কে যাচ্ছি না, আপনি শুধু ভালো পুজোর লক্ষণ গুলো বলছেন। লক্ষণগুলো। আচ্ছা, আরো 2-4টে বলুন না, আমাদের ভালো হয় তাহলে। আমরা যখন পুজো ঢুকেছি, আমরা একটা ভলেন্টিয়ার ব্যাচের জন্য না, হ্যাঁ, আমার কাকা বাবাদের কাছে পেছনে পেছনে ঘুরতাম। ভল্লুদা বলে একজন আমাদের পুজোর উদ্যোক্তা, মানে মেরুদণ্ড, হুম, সমীর দত্ত, ঠিক। আমরা ডাকতাম, ভমলুদা বলতাম। তা ভমলুদার পেছন পেছন ঘুরতাম ওই ভলেন্টিয়ার ব্যাচ নেবার জন্য। আজ আমাদের আইডি কার্ড বেরিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তখন ব্যাচ ছিল। ব্যাচ, ওই ব্যাচটা পাবো, তাতে করে কি লাভ হবে? ওই যে ভলেন্টারি করব, আর এই ভাঙা বিস্কুট আর লুচি আর আলুর দম খাবো। ওই ভাঙা বিস্কুট দিতেন ব্রিটানিয়া কোম্পানি, অনেকে জানে না। আচ্ছা, মানে দুর্গাপুজো মণ্ডপগুলোকে দিত না, তাহলে? আমরা কালেকশন করে নিতাম, কালেকশন করে নিতেন আপনারা? ব্রিটানিয়া কোম্পানি যে যেতাম, বলে এত দামি বিস্কুট প্যাকেট অত দেবো কেন? তখন টিনে ভাঙা বিস্কুট, অ্যাসোরেট বিস্কুট, আচ্ছা আচ্ছা, সব বিস্কুট মিলিয়ে অ্যাসোরেট বিস্কুট আগে শিয়ালদা মার্কেটে পাওয়া যেত। বুঝতে পেরেছি। ভাঙা বিস্কুট চাইলে ওটা দিত। তারপরে ক্রিমিকাটা থাকতো, থিনও থাকতো, নোনতাও থাকতো। ওইরকম ভাঙা বিস্কুট আমাদের দিত। ওই আমরা ওই ভাঙা বিস্কুট খেতাম, আর 4টে করে লুচি আর আলুর দম। সে কি স্বাদ! ঠিক। এইটি হচ্ছে ভালো পুজোর লক্ষণ। মহিলারাও যাতে এনগেজ হতে পারে, প্রত্যেকটা যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো যখন কন্টিনিউ করবে, তখনই তার পুজোটার আনন্দটা উপভোগ করা যায়। আপনার কি মনে হয় এই মুহূর্তে যে পুজোগুলো আপনি দেখেন বা টিভিতে দেখেন, বা আপনার তো এখনো তো পুজো দেখতে যান তো আপনি, আপনার কি মনে হয় এইগুলো একটু হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আপনার মাথা তো একটা একটা লিমিটেশনের মধ্যে আছে, আপনি তো বেশি নিতে পারবেন না। তেমনি পুজোর মধ্যে যেগুলো নিয়ে পুজো, হ্যাঁ, সেইটাকে, সেই লক্ষ্য থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কর্পোরেট হাউসে 2টো ব্যানার এখনো আসেনি, ঠিক ঠিক। 4জন ছুটে গেল সেই কোম্পানিতে। ওই ব্যানারটা এলে চেকটাও রেডি হবে। সন্ধি পুজোর যে উপকরণ অর্ধেক আনা হয়নি। অর্ধেক আনা হয়নি। এখন বর্তমানে সরকার চেঞ্জ হয়েছে, এতে কি দুর্গাপুজোর প্রভাব পড়বে? একটা সরকার কি দুর্গাপুজো মানে চালিয়েছে এতদিন ধরে, এটাই না অন্যভাবেও পুজোর, আপনার মতন পুজো পাগলগুলো দুর্গাপুজোকে স্তম্ভ হিসেবে ধরেছে? আমি সকল পুজোর যারা পাগল তাদের উদ্দেশ্যে বলছি, মন খারাপ করার কোনো কারণ নেই। এই পুজো সকলের পুজো, যেভাবে পুজো হয় সেইভাবেই পুজো হবে। পুজো একটাও কমবে না। কমবে না। পুজো দরকার হলে যারা করতে পারছিল না তারাও করতে পারবে। আচ্ছা, সরকার তাদের পাশে এসে দাঁড়াবে। ঠিক। ওই মূল্যায়নটা, টাকার মূল্যায়নটা এখানে প্রশ্ন নয়, সরকার তার পাশে এসে দাঁড়াবে।
তার মানে আগের সরকার করতে পারেনি, আগের সরকার এই করেছে, আমি সে বিতর্কে যাব না। ঠিক ঠিক, সরকার পরিবর্তন হয়, এটা আমাদের ওটা তো নিয়মের নিয়মের মধ্যে। একটা নতুন সরকার এসছে, তাদের কাছে তো এই যে লক্ষ লক্ষ জনগণ, শিল্পী, তাদেরকে তো আশা করে। ঠিক। আজকে একটা থিম মেকার যে কাজ করে, তার কাছে অন্তত 50 জন কাজ করে। কাজ করে, একদমই একদম। এই 50 জনের মানে 4-5-20, ধরুন 2000 লোক সারা মাসের খাবার রোজগারটা কিন্তু এইখানে করতে হয়। ঠিক। এই শিল্পী যে টাকার অ্যামাউন্টটা নেয়, সবসময় আমরা অনেক সময় আসলে আমরা ভাবিটা অনেক কম, তো ভাবনা নিয়ে কথা বলি না। তারা যে শিল্পীর যে রেটটা শিল্পী বাড়িয়েছে, ওই গতবারে ছিল 30টা লোক, হুম, এবারে থিম অনুযায়ী তার উপসর্গ যে দেখা দিচ্ছে, তার মধ্যে লোক আরো 20 জন বাড়বে। হুম। তাহলে এই যে 20 জনের টাকাটা দেবে কে? একদম শিল্পী তো পকেটে দেবে না, শিল্পী দেবে তার অ্যামাউন্ট, এমনটা। তো ন্যাচারালি এটা বেড়ে যাচ্ছে। তো এতে করে যেটা বলতে যাচ্ছিলাম আমি মেনলি, এই থিম শিল্প করে, তাতে আর কিছু না হোক, আজ থেকে 25 বছর 30 বছর আগে আর্ট কলেজে যারা পড়তো, হ্যাঁ, তাদের পরীক্ষা হতো, তারা একটা পেপার নিয়ে, সরঞ্জাম নিয়ে বাজারে চিড়িয়াখানায় ঘুরে ঘুরে লাইভ ছবি তুলত। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা পরীক্ষা, ঠিক, এটা পরীক্ষা। এর উপর নাম্বার থাকতো। ঠিক। আর দৌড়ে দৌড়ে, তাহলে আরেকটা পুরনো কথা বলি, এটা খানিকটা আমার ব্যক্তিগত জীবনে এসে যাচ্ছে, আমি আসতে চাইছিলাম না, আসতে হচ্ছে। হুম, বামফ্রন্ট আমলে প্রত্যেকটা দোকানে রেড চার্ট বোর্ড চালু করে দিয়েছিলেন, কালো বোর্ডের ওপরে সাদা দিয়ে লেখা, আচ্ছা, মসুর ডাল এত, চিনি এত। সেই আর্ট কলেজের ছেলেরা দোকানে দোকানে এসে বলতো, আপনার বোর্ডটা লিখে দেবো, দিই না, দুটো লেখা। এরকম এরকম ছিল, মানে আমার চোখে দেখা, বুঝতে কারণ পেরেছি। আমিও এরকম রেড বোর্ড লিখে হ্যাঁ, হ্যাঁ, আমি দুটো পয়সা অর্জন করেছি। সেই দারিদ্রতাকে ঘোচাতে পেরেছে এই দুর্গাপুজো। থিম, এই দুর্গাপুজো। আহ, দারুণ। কটা খবর রাখে আর্ট কলেজের ছেলেরা। আর্ট কলেজের আগে ছিল একটা, ওই এখন মতিলাল মতিঝিলে চলে গেছে, ঠিক। দমদমে, যেটা ইন্ডিয়ান আর্ট কলেজ, হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়ান আর্ট কলেজ, বুঝতে পেরেছি। ওটা চলে গেছে। ওখানে হরিলাল সাউ প্রিন্সিপাল ছিলেন, ওনারই হাতে তৈরি সব এইসব সমীর রাইচ, সুব্রত গঙ্গোপাধ্যায়, অবশ্যই এর থেকে তৈরি। এটা কিন্তু 30 বছর আগে আমরা সত্যি দেখতে পাইনি। আর এটা কিন্তু হঠাৎ করে পারচেজ করা যায়নি, এটা ধীরে 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 মানুষের অর্থনৈতিক আস্তে আস্তে ডেভেলপ করেছে। এখন আজকালের ছেলেরা আর কিছু না হোক, থিম মেকারের সহকারী হচ্ছে, আগামী 5 বছরে সেও থিম মেকার হুম, হুম, হয়ে যাচ্ছে। একদমই তাই। আমরা হয়তো, আমরা মানে আমার পরিস্থিতির কথা বলছি, এই যে 82-83 বছরে পড়লো, হুম, আমরা তো সেই জায়গায় যেতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের সেই লোকবল নেই। আমাদের পাড়াটা বুঝতে পেরেছি। আস্তে আস্তে পাড়াটা ছোট হয়ে যাচ্ছে। আমরা যেরকম বেহালায় চলে এসেছি, আপনাদের পুজোতে বললেন যে আমাদের এতটা ক্ষমতা নেই, আপনাদের কোনো ব্যাকআপ নেই, কোনো রকম পলিটিক্যাল ব্যাকআপ ছিল না? না, কোনোদিনই ছিল না। কোনোদিনই ছিল না। এই 83 বছরে, এই 82 বছরে যে আজকে যে প্যান্ডেলটা গড়ে ওঠে, তার জন্য তো পিলার চাই। হুম, হুম, হুম। সেই পিলারগুলোর নাম হচ্ছে
শালকুটি নাকি বলে না, কোন রকম পলিটিক্যাল কিছু নেই। কারণ আমরা এইটুকু, আমার ব্যক্তিগত মত হচ্ছে কি, যদি পলিটিক্যাল কোনো পিলার থাকতো, পিলার থাকে, অনেক সময় অনেক এতে যদি দুটো পিলার চলে যায়, হ্যাঁ পুজোটা ঝট করে হয়ে যাবে। কিন্তু আমরা যদি ঠিক ঠিক বাঁশ আর এই শাল খুঁটি দিয়ে পুজোটাকে টিকিয়ে রাখতে পারি 82 বছর, আগামী 100 বছরে টিকিয়ে রাখবো। আমি থাকবো না, কিন্তু পুজো থেকে যাবে, পুজো থেকে যাবে, তুমিও থেকে যাবে। আচ্ছা, আপনার কি এরকম মনে হচ্ছে যে এরকম পিলার দেওয়া পুজো কলকাতায় আছে, এই পলিটিক্যাল পিলার দেওয়া পুজো? বুঝলাম না। পলিটিক্যাল পিলার, পলিটিক্যাল লিডারের পুজো, যারা পলিটিক্যাল নির্ভর, সেরকম পুজো? তাহলে তো ভাই বিতর্কে চলে গেলাম। কিরকম? ছোটবেলার থেকে জানি, আমি দেখাবো তোমাকে এখন, যে এটা অমুকের পুজো, এটা অমুকের পুজো, হ্যাঁ তাই তো? ঠিক। তো সেইটা আমরা পারি না, মানে কি আমাদের সেই এটা নেই। সেটা নেই। এটা হচ্ছে খিদির পল্লী, খিদির 25 পল্লীরই পুজো, এটা কোনো নেতার পুজো না, না না, তাই না? না না, কখনই না। আচ্ছা, শিল্পীদের নিয়ে আমি একটু জিজ্ঞেস করি। আপনার যে পুজো মণ্ডপে প্রচুর শিল্পীরা কাজ করেছেন, রমেশ পাল, যামিনী দুবার পাল। করেছেন। যদি আমি আপনাকে দুটো অপশন দিই, একটা অপশন দিই যে রমেশ পাল আপনার কাছে পুজো করেছেন, যামিনী পালও আপনার কাছে পুজো করেছেন, কার মুখ আপনার সব থেকে বেশি ভালো লাগে? যামিনী পাল, আচ্ছা, মুর্শিদাবাদের শিল্পী, এক নাগারে উনি ওখানে স্ট্রাকচার করে এসে এইখানে এসে ফিনিশিং দিতেন। 25 বছর এক নাগারে কাজ করে গেছেন। মানে এই 25 বছরে একটা শিল্পীকে নিয়ে কাজ করেছে এরকম বোধহয় কলকাতায় একটাও নেই, ঠিক ঠিক ঠিক। একটাও নেই। মানে এমন ভাবে কাজ করে গেছে, বা এমন ভাবে তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে, চিন্তা করা যায় না। বুঝতে পেরেছি। পুজোর আপনি খোঁজ খবর রাখেন যে পুজোতে টিকিট দিয়েও পুজো দেখা হয়, এরকম কখনো আপনি শুনেছেন? আপনার ক্ষেত্রে যদি এরকম বলা হয় যে খিদিরপুর 25 পল্লীকে টিকিট দিয়ে দেখতে হবে, আপনার কি মন্তব্য থাকবে? ওই যে বললাম, সবকিছু মা দুর্গা পুজো করবো, অথচ তিথি অনুযায়ী কিছু মানবো না, আর শ্রেণী বিভাগ হয়ে যাচ্ছে। শ্রেণী বিভাগ, হ্যাঁ ঠিক ঠিক। ধরতে পেরেছি, আমিও ধরতে পেরেছি। এতক্ষণে ধরা গেছে, শ্রেণী বিভাগ হয়ে গেছে। তোমার কাছে অর্থ আছে 10,000, হ্যাঁ, তুমি 4খানা টিকিট নিয়ে চলে গেলে। তোমার পাশের পাড়ার লোকটা, তার কাছে অত টাকা নেই। তো আপনার ভিআইপি লাইন হয় না আপনার ক্লাবে? হ্যাঁ, ভিআইপি সেখানেও তো শ্রেণী বিভাগ হচ্ছে। না না না, শ্রেণী বিভাগ মানে কি, আমাদের যে ভিআইপি কার্ড কেন হয় সেটাও বলবো। হ্যাঁ, এই যে মেম্বাররা, এই যে সারা বছর ঠিক ঠিক আমাদের চাঁদা দেয়, তাদের যদি আমি ভালো রকম ভোগ, ঠিক। তাদের যদি আইডি কার্ড এসব না দিয়ে সম্মান না দিই, তাদের তো 10টা করে তার পরিবার, তার আত্মীয়র জন্য 10টা করে ভিআইপি কার্ড দিতে পারি। তা আমার যদি 400 মেম্বার থাকে, আমি যদি 10 জন 10টা করেও থাকি, 4,000, তা আমাকে ছাপাতে হবে। তাছাড়া আমাদের পুজোর যেসব আশেপাশে যারা ব্যবসাদার, যারা বিজ্ঞাপন দেয়, তাদের জন্য তারা সুবিনির হয়। সুবিনিরটা করা উচিত কেন? একটা হিসেবপত্র সক্ষতা থাকে, কমিটি একটা রইল, তারা যে বিজ্ঞাপন দেয়, তারাও তো 50টা কি 10টা কি 15টা কার্ড আশা করে। আপনি তো অনেকদিন ধরে পুজো দেখছেন, কলকাতা পুজো সম্পর্কে ওয়াকিবহাল, আপনি কি শুধু এইটুকু ইনফরমেশন দিতে পারবেন যে তখন টালা প্রত্যয় দেখেছেন? টালা প্রত্যয় কোনোদিন দেখা হয়ে ওঠেনি। তার আগে টালা বারোয়ারি যেতাম,
না না, টালা বারবারই আলাদা। হ্যাঁ, টালা জানি। ব্রতের নাম শুনেছিলেন আগে আগে, মানে না, 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 না। 50 বছর আগে, না 30 বছর আগে, না 20 বছর আগে, না 10 বছর আগে? না। এখন যখন পুজো হয়, যা রীতিনীতিগুলো রয়েছে, ধরুন এখন প্রচুর দর্শকরা ঢুকছে, সে সময় সন্ধি পুজো পড়ে গেছে, তখন কিভাবে আপনি ক্লাব সংগঠক হয়ে সেটাকে অ্যালাউ করতেন? ওইদিকে পুজো চলছে, দর্শকরা আসতে যেতে পারতো, নাকি কিছু বন্ধ করতেন আপনারা? যেটা আমাদের সবসময় তো 3টের সময় সন্ধি পুজো হবে এরকম তো এ নেই। না না না, এক একটা সময় একরকম ঠিক, হয়। ঠিক, ঠিক। তবে যদি সেই সময় গভীর রাতে হ্যাঁ 12টায় শুরু হলো, তো তার তিথি অনুযায়ী ঠাকুরমশাই যেটা করছে, পুজো তো পুজোর মধ্যেই হচ্ছে, চালচিত্রির তলায় পুজোটা হচ্ছে। হুম, ঠাকুর যারা দেখতে আসে তারা তো আর মণ্ডপের সামনে দিয়ে ঠাকুর দেখে চলে যাচ্ছে, ঠিক। তার সঙ্গে এখানে কোনো ব্যাঘাত ঘটে না। আচ্ছা, ওই ঠাকুরটা যেটা বানাতো, সেই ঠাকুরকে পুজো করা হতো, না নিচে একটা ছোট ঠাকুর থাকতো? আমাদের একটাই ঠাকুর। আচ্ছা, এরকম না যে ওইটা আলাদা শিল্পীর বানানো আর নিচে ছোট? না না, আমি যতদূর জানি আমাদের সেই অবস্থা কোনোদিন আসেনি যে একটা ছোট ঠাকুর ঠাকুর ঠাকুর। ঠাকুর ঠাকুর। ফাউন্টেন অফ টেভি যখন আমাদের শুরু করলাম, অভয় পাড়িয়া হচ্ছে দত্তপুকুরের অভয় পাড়িয়া। আচ্ছা, ও খুব কালী পুজোর প্যান্ডেল করে। আর ওটা 1 মিনিট, ওটা যেন কি ওই তোমরা বলতে পারবে, হায়দ্রাবাদে যে স্টুডিও রামোজি, রামোজি, রাম ফিল্ম সিটি। এইটি আনছি বলছে। ওই রামোজি স্টুডিওতে ওরা শিল্পী, ওরা কাজ করে। আচ্ছা আচ্ছা। অফ টাইমে এসে পুজোর সময় ওদের কাজটা কম থাকে, তখন এসে এটা। আচ্ছা, ওই মানুষগুলো এখানে যুক্ত থাকতো। ফাউন্টেন অফ ট্রেভি আমরা তো যাইনি দেখতে, কিন্তু ওখানে যে 3টে জলের ধারা বেরিয়ে এসছে, ঠিক। সেইখানে যে জলটা এসে পড়ছে, ওখানে যে ঘটনাটা ঘটে সেইটা উদ্বোধনে সকালবেলা পিসি সরকার এসে বলছেন, পিসি সরকার, যে আমরাও ওইখানে ফাউন্টেন অফ ট্রেভি যখন দেখতাম, উল্টো দিকে মুখ করে পেছন দিকে ফাউন্টেন অফ ট্রেভি আমরা পয়সা ছুঁড়ে দিতাম, মানত করত। যেমন মানত। কালী মন্দিরে আমরা মানত করি, হ্যাঁ হ্যাঁ। ফাউন্টেন অফ ট্রেভিও সেই পরিবেশটা তৈরি করেছিল। ওখানেও মানুষের জীবনটা ভালো রাখার জন্য সেই বিশ্বাস থেকে পয়সা ছুটত। ঠিক। আর আমরাও এই প্যান্ডেলটা যখন শেষ হলো, ভাঙাভাঙি হলো, আমরা প্রচুর পয়সা সংগ্রহ করেছি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের থিমের মধ্যেও সবাই পয়েন্ট ফেলতে শুরু করে দিয়েছিল। যারা পয়সা ফেলছে তারা তো আর ওইখানে যায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এসে বললেন, হ্যাঁ এরকম হয়, ঠিক। ওখানে কারোর যদি মনের থাকে, ঠিক। তার মানে কি এই বিশ্বাস। একদম একদম। আরেকটা কথা কি, এই যে মেসোপটেমিয়া যখন আমরা প্রথম থিমটা শুরু করি, ওটা হচ্ছে, না বললে আবার ওরা রেগে যাবে, বলে ঠিক বলনি, হ্যাঁ। এত ভুল ভাল বলেছো, তোমার বয়স হয়ে গেছে, মুশকিল হয়ে যাবে আমার। কত বয়স হলো? এই 80। এই যে বলছি, 2002 সালে আমরা মেসোপটেমিয়া করেছি। আচ্ছা। মেসোপটেমিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম সভ্যতা এনেছিল, মেসোপটেমিয়ার থেকে সভ্যতার সৃষ্টি হয়েছিল পৃথিবীতে। ঠিক। তো প্যান্ডেলটা আর্ট কলেজের ছেলেরা এসে করেছিল, প্রচুর খেটেছিল তারা, পুরো পার্ক জুড়ে ওটা হয়েছিল। তো আমার মনে হলো প্রচারের তো দিক পাল্টাচ্ছে, ঠিক। তখন আমি এটা ক্যাপশন করলাম, শহরকে কাঁপাতে আসছে পৃথিবীর অন্যতম সভ্যতা। শহরকে কাঁপাতে আসছে, হ্যাঁ, পৃথিবীর। তখন একটা পলিটিক্যাল একটা ব্যাপার ছিল, তখন ডিস্টার্ব হচ্ছিল কলকাতা। আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব হচ্ছে। কি ডিস্টার্ব বলুন না একটু। কোনো একটা পার্টি আচ্ছা। কলকাতাকে একটুখানি করার জন্য, ডিস্টার্ব করার জন্য ঠিক ঠিক। একটা ঘটনা ঘটছিল। এইবার থানার পাশে যদি ওরকম পোস্টার থাকে, হ্যাঁ, শহরকে কাঁপাতে আসছে, ওসি তো অসুবিধা পড়ে যাবে। বুঝতে পেরেছি, আপনি এইসব প্ল্যান করতেন। করেছি, প্রমোশন।
রাত 2টো বা 12টার সময় টেম্পো করে পোস্টার নিয়ে পাড়ার ইয়ংরা ঠিক। হ্যাঁ তরকা রুটি খাবে বলে তরকা রুটি খাবে, আর এই সারা কলকাতায় পোস্টার বেরিয়ে যাবে। পোস্টারটা কি শহরকে কাঁপাতে আসছে, শহরকে কাঁপাতে আসছে যে লাল কালি, হ্যাঁ, পুরো মাবদে মাবদে ফিল। লাল, ওরে বাবা। আজকাল তখন অফিস ছিল রামমোহন রায়ের বাড়িতে, আজকাল এখন তো সেক্টর 5-এ চলে গেছে। ঠিক। আজকাল পত্রিকা রামমোহন রায়ের বাড়িতে কিন্তু আজকাল অফিস ছিল। আচ্ছা, এই যে আজকাল আমি পত্রিকা, বুঝতে পেরেছি, আজকাল পত্রিকা। তো তারাও বেরিয়ে এসছে, কি করছেন এটা, কি ব্যাপার, লাগিয়ে দিয়ে চলে এসছে। সাসপেন্স। এবার 4 দিন বাদে আমাদের মিটিং হচ্ছে, বসে আছি, কারণ মোবাইল চালু হয়ে গেছে। আর আমি আবার করেছি কি, আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, যে মোবাইল নাম্বারটা তুই ব্যবহার করলে ওই মোবাইল নাম্বারটা তোমার ছিল। আচ্ছা, গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে মিস্টার ব্যানার্জি ফোন করছে, আমরা বসে আলোচনা করছি। কে বলছেন? বুঝতে পেরেছি। যে আমি কালী শাহ বলছি। কি ভেবেছেন আপনি? আর ওরা তো জানেন রুয়াব নিয়ে কথা বলে, হ্যাঁ, আমরা সাধারণ লোক তো ভয় পেয়ে যাবো। ঠিক। আমি তো ভয় পেয়ে গেছি। তো বলছি কি হলো, মন নেই, এটা মিটিং হচ্ছে। আমি দাঁড়া একটা কল এসছে, আমার ঘাবড়াই যাবে। আমি কি হয়েছে স্যার, আপনি কি নিজেকে কি ভাবেন, আপনি কোন পার্টি করেন যে শহরকে কাঁপাবেন? এত বড় কলকাতা শহরকে আপনি কাঁপাতে এসছেন? যান, সব বলো দরকার নেই, কাল 12টার সময় দেখা করবেন। 12টার সময় 3 তলায় বসি, বলবেন মিস্টার ব্যানার্জি নিয়ে আসবে, তারপরে আপনাকে বলে আর বললো না। হ্যাঁ হ্যাঁ, ও তো চিল্লাচ্ছে। আমি আস্তে করে বললাম, স্যার অষ্টমীর দিন বৌদিকে নিয়ে যদি আমার প্যান্ডেলে আসেন, একটু যদি খিচুড়ি ভোগ খান, খুব আনন্দ পাবো। প্যান্ডেল খিচুড়ি কি বলছেন? এটা 25 পড়লেই পুজোর প্রচার, তাই বলবেন তো আগে। ঠিক। থানায় থানায় প্রচার হয়ে গেল, এটা কোনো প্রবলেম নয়, এটা এখানে হচ্ছে প্রচার। একদম। মাথায় এসে গেছিল। আমার শেষ দুটো প্রশ্ন। বলুন। একটা হচ্ছে যে পুজো যদি আপনাকে না করতে দেওয়া হয়, তাহলে আপনার কি পরিস্থিতি হবে? অত শরীর খারাপ হয়ে যায় ঠিক। একদম। কতদিন পর্যন্ত পুজো করতে চান মায়ের কাছে? কি আপনি বলেন, আপনি যে কতদিন পর্যন্ত পুজো করবেন আপনি? নিচের উপর তো কারোর হাত থাকে না, সেটাই। আর বার্ধক্যটাকে কম্প্রোমাইজ করা যায় না, আর ওভারকামও করা যায় না। একদম। আগামী 2 বছর পুজো দেখবো আশা করি, তারপরে পরের পুজোটা ওখানে যে পৌঁছতে পারবো কিনা, সেটা বার্ধক্যের জন্য মনটা পড়ে রয়েছে। হয়তো দরকার হলে ওখানে আমার যে ঘর আছে সেখানেই শুয়ে ঢাকের আওয়াজ শুনবো। ঠিক। আপনি যেরকম পুজো পাগল, আমি আমাদের যারা দর্শক রয়েছে, যারা ইয়াং জেনারেশন রয়েছে বা পুজো সংক্রান্ত অতটাও তথ্য রাখেন না, আমরা জানতে চাইবো সেরকমই একটা মানুষ আপনার মুখ থেকে, তাকে নিয়ে আপনি কি ভাবেন, তিনি পুজোর উপর কতটা অবদান রয়েছে তার, যদি আপনি জানান। তিনি হচ্ছেন দেবদূত ঘোষ ঠাকুর। এই যে প্রত্যেকটা ক্লাবকে একত্রিত করে, কোথায় সাউথ, কোথায় নর্থ, মধ্য কলকাতা, চারিদিকে এই যে এতগুলো বড় বড় পুজো, সব পুজোর সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে তাদের সব উনি যোগাযোগ রাখেন। এর মধ্যে একটা প্রসঙ্গ এলো, যেহেতু আমি এখন বেহালায় থাকি, কাছেই শখের বাজারে সৃষ্টি বলে একটা পুজো হতো। সৃষ্টি একটা পুজো হতো, নাম হলো সৃষ্টি। সৃষ্টি আর সহযাত্রী যেটা। হ্যাঁ, আচ্ছা। তখন উনি ওই ঝগড়াঝাটি হচ্ছিল, তখন উনি খবর পেয়ে ওদের মিটিং এ আসেন, ওরাই নিয়ে আসে। আচ্ছা আচ্ছা।
যে আপনি একটু মীমাংসা করে দিন। উনি এসে বললেন দুটো পুজো করতে হবে না, একটাই পুজো হবে, সেটা হচ্ছে বরিশা ক্লাব, স্টার্ট বরিশা ক্লাব। আজকে বহু পুরস্কারের ভূষিত বাহ, বরিশা ক্লাব। এটা ওনার ওনার মানে মধ্যস্থতায় এটা হয়েছে। সাংঘাতিক লড়াকু লোক, ওনার কলমের তুলনা হয় না। অসংখ্য ধন্যবাদ কালীবাবু আপনাকে। আপনি ভালো থাকবেন, অনেক অনেক বেশি করে পুজো দেখুন, এবারও ভালো করে করুন, সুস্থ থাকুন, আর আপনিও হয়তো ভালো পুজো দেখুন। আর লাস্ট আমার একটা আবেদন রইল নিশ্চয় নিশ্চয়। সব পুজো কমিটির কাছে, যে প্যান্ডেলে প্যান্ডেলে 10টা অন্তত চেয়ার রাখুন সিটিজেনদের জন্য। সেটা কি থাকে না? সব প্যান্ডেল আলাদা, সব পুজো কমিটিকে বলছি ঠিক ঠিক। 10টা করে চেয়ার রাখুন প্রবীণদের জন্য। তারা দুবেলা এসে ওই খিচুড়ি ভোগ খাবে, তার সন্তান মেয়েরা 5,000 মাইল দূরে আছে। ঠিক। এতে দুটো রাস্তা হবে। এই স্কুপ নিউজটা আমি এর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তাদের যদি এইরকম সম্মান দিয়ে একটা নতুন জামা পরিয়ে ভোগ দেওয়া হয়, মা দুর্গার ওইখানে বসে আছে, ঢাক বাজছে, পুরনো নস্টালজি তাদের মধ্যে চিন্তা করছে, ছোটবেলার কথা, হারিয়ে যাওয়ার কথা, এইটা যদি ঠিক মতো করে এর যদি আমি ছবি পাঠাতে পারি, তখন কর্পোরেট হাউসের দরকার হবে না। তাদের বাবা মার কাছে যদি ছেলেরা যদি এই ছবিগুলো পায়, তার একটা ভালো রকম চাঁদা আন্তরিকভাবে দেবে, যে অভাবটা পূরণ করেছে এই ক্লাব, অভাবটা পূরণ করেছে এই ক্লাব। অ্যাকচুয়ালি ক্লাবের এই দায়িত্বই হওয়া উচিত, তাই না? কর্পোরেটের কাছে না ছুটে পাড়ার মানুষগুলোর পিছনেই ছোটা উচিত। তাতেও কিন্তু দারুণ বললেন, চলে দারুণ। আইডিয়া কেউ দিয়েছে কিনা জানি না, না কোনোদিনও দেয়। যদি ভুল করে থাকি, শুনুন, পুরনো চাল ভাতে বাড়ে, এটা আপনার কাছে এসে আরো বেশি জানতে পারলাম। যতই আমি কর্পোরেট এজেন্সি নিই, এই আইডিয়া কারো ক্ষমতা নেই দেওয়ার। অসংখ্য ধন্যবাদ। তাহলে হাতটা মেলাই, ওইভাবে না, এরকম একটা মেলাই, ভালো করে স্ট্রং মানুষ। ভালো থাকবেন। ভালো থাকবেন।